সেবার কদিন পর পর ছুটি থাকায় ভাবলাম কাছাকাছি দেওঘরটা একবার ঘুরে আসি। হিল্লি দিল্লি হয়েছে, অথচ হাতের কাছে দেওঘরটা হয়নি। মানে সময় হয়নি, খেয়ালও হয়নি। অথচ ভাড়াও এমন বেশি নয়। উপরন্তু ওখানে যাওয়া মানে পশ্চিমের হাওয়া খাওয়া আর তীর্থ করা দুইই হয়ে যায়। হ্রদ দেখা কলা বেচার মতোই। তাছাড়া সেখানে থাকেন মার এক দূর সম্পর্কের কাকা কাশীশ্বর খুড়ো। সেখানে গিয়েই উঠলাম আমি। আমাকে দেখেই কাশী খুড়ো বললেন, কখন এলি? বললাম, হ্যাঁ, ট্রেনটা একটু লেট ছিল। কাশী খুড়ো বললেন হেসে, ট্রেন তো লেট হয়েই থাকে, তবে ইউ আর টু ইউ লেট, টু ইউ লেট। কেন কেন? অবাক হলাম কাশী খুড়োর কথায়। কেন আবার? খুড়ো বললেন, সেই এলি পশ্চিমের হাওয়া খেতে, আর 25টা বছর আগে আসতে পারলি নে? শুনে হেসে বললাম, খুড়ো, তখন আমি এই ধরাধামেই আসিনি। কাশী খুড়ো বললেন, যাক, এখন যখন এই অধমের ধামে এসে পড়েছিস, তখন যা পাস সেইটুকুই লাভ মনে করিস। আয়, ভেতরে আয়। বলে রাখি, কাশী খুড়োর বাড়ির নাম কিন্তু সত্যিই অধমের ধাম। মার কাছ থেকে আগেই শুনেছিলাম কাশী খুড়ো বড্ড বেশি বকেন এবং বাজে বকেন। গিয়ে দেখি কথাটা হাড়ে হাড়ে সত্যি। আর উঠতে বসতে কেবল হা হুতাশ। এই সেকালে ওই ছিল, একালে সব গেল। মাথা খারাপ হয়ে যায় শুনতে শুনতে, অথচ শুনতেই হয়। হোটেল খরচা বাঁচাতে গেলে হোস্টের খেয়ালখুশি মাফিক মাথা না নেড়ে উপায় নেই। দেওঘর থেকে ফেরবার আগের দিন খুড়ো আমার জন্যে স্পেশাল ডিশের ব্যবস্থা করেছিলেন, মুরগির মাংস আর ভাত। দুজন খেতে বসেছি। খুড়ো জিজ্ঞেস করলেন, কেমন পশ্চিমী হাওয়া খেলি বল? এক গরাস ভাত মুখে তুলে বললাম, ভালোই। ঘোড়ার ডিম। খুড়ো বললেন, এখন এখানে সে হাওয়া আর আছে না সে খাওয়া আর আছে? ড্যাঞ্চি বাবুরা এসে বাজারে আগুন লাগিয়ে গেছে, আর এখন যেন পশ্চিমী হাওয়াটাকে বিষিয়ে দিচ্ছে। শুনে অবাক হলাম। কীরকম? কীরকম আবার? খুড়ো বললেন দাঁত খিঁচিয়ে, দেখলি নে, আকাশে সব চিমনির ধোঁয়া, সব কারখানা হচ্ছে, শিল্প হচ্ছে, গোষ্ঠীর মাথা হচ্ছে। আরে বাবা, তোরা কি আর ইংরেজদের মতো ইন্ডাস্ট্রি গড়তে পারবি? সে জাতই আলাদা। মুরগির একটা ঠ্যাং চিবোতে চিবোতে বললাম, তা বটে, নইলে লোকে যে খরচ করে পশ্চিমের হাওয়া খেতে আসতো সাধে। শোন তবে বলি একটা ঘটনা। এই পশ্চিমের হাওয়ার গুণ কেমন শোন। বলুন। বাটি থেকে খানিকটা মাংসের ঝোল ঢেলে নিলাম ভাতে। কাশী খুড়ো দেখলেন শ্রোতাটি বেশ মোসাহেবি মার্কা। তাছাড়া এখন সে যে মৌলিক অবস্থায় আছে, তাতে তার নাকে যদি কড়া গাঁজার ধোঁয়াও ছাড়া যায়, সেটা তাকে গিলতেই হবে। গিলতেই হলো। কাশী খুড়ো বলতে লাগলেন, সে অনেক দিনের ব্যাপার। হঠাৎ একদিন টেলিগ্রাম এলো এখানে আমার দিদিমার খুব অসুখ, প্রায় শেষ অবস্থা, আমাকে দেখতে চায়। চাইবেই তো, একমাত্র নাতি তার, খুব আদরের ছিলাম তো। আমি কৌতূহলের ভাব দেখালাম, তা কি করলেন আপনি? আর কি, খুড়ো বললেন, তখনই ছুটলাম কলকাতায়, ওই যে ওই সাইকেলে। সাইকেলে? এবার সত্যি অবাক হতে হলো। কেন, ট্রেন ছিল না? কাশী খুড়ো উদাস হয়ে বললেন, ট্রেন ছিল হয়তো, তবে ট্রেনের জন্যে অপেক্ষা করবার মতো সময় ছিল না। তাছাড়া ভেবে দেখলাম ট্রেনে ঢিক ঢিক করে যাওয়া মানে অনেক সময় নষ্ট করা। নষ্ট? আমার খাওয়াও যেন নষ্ট হবার উপক্রম। হ্যাঁ, কাশী খুড়ো বললেন, তাই সময় আর নষ্ট না করে তক্ষুনি বাঁই বাঁই করে বেরিয়ে পড়লাম বাইসাইকেলে। একটুও কষ্ট হলো না, পশ্চিমে হাওয়ায় মানুষ তো। তা তো বটে। বুঝলাম গাঁজায় দম দেওয়া হচ্ছে, কাজেই আমিও দম ধরেই থাকলাম।
হ্যাঁ, খুড়ো বললেন, জোর প্যাডেল করে ঘণ্টাখানেকের মধ্যেই কলকাতায় পৌঁছে দেখি দিদিমার তখন প্রায় শেষ অবস্থা। ঘর ভর্তি ডাক্তার আর আত্মীয় স্বজন, সবার মুখ শুকনো আমচুর, কেউ কেউ কাঁদছে। আর দেখলাম দিদিমাকে গ্যাস দেওয়া হচ্ছে। কি গ্যাস খুড়ো? একটু মজা করবার জন্যেই জিজ্ঞাসা করলাম। কি গ্যাস আবার? খুড়ো মোটেই অপ্রস্তুত না হয়ে বললেন, ওই যে যে গ্যাসে রান্না হয়, রাস্তার আলো জ্বলে। আমি মাথা নিচু করে হাসি চেপে বললাম, ও। কাশি খুড়ো বলতে লাগলেন, দিদিমার অবস্থা দেখে আমারও যেন কান্না পেতে লাগলো, অথচ কিছুই করবার নেই। কি যে করা যায়? এমন সময় বড় ডাক্তার যেন নিজের মনেই বললেন, টু লেট, বড্ড দেরি হয়ে গেছে। এসব রোগীকে পশ্চিমে নিয়ে গিয়ে হাওয়া বদল করাতে পারলে, বাট ইট ইজ আউট অফ কোশ্চেন নাও। আমার মাথায় একটা বুদ্ধি ঝিলিক খেলে গেল। বললাম, আমি ব্যবস্থা করছি। বড় ডাক্তারের চোখ দুটো গোল হয়ে গেল। এ রোগীকে 1 ইঞ্চি সরাতে গেলেই সঙ্গে সঙ্গে এক্সপায়ার হয়ে যাবে। গম্ভীর হয়ে বললাম, বেশ, সিকি ইঞ্চিও সরাতে হবে না, আপনি দেখুন। বলেই ছুটে ঘরের বাহিরে গেলাম। আমার ধুলো মাখা সাইকেলখানা নিচের বারান্দায় হেলানো ছিল। সেখানা টেনে হেঁচড়ে উপরে রুগীর ঘরে নিয়ে এলাম। তারপর একটা রবারের নলের জন্যে এদিক ওদিক চাহিতেই নজরে পড়ল রবারের নল লাগানো ডুস একটা রয়েছে ঘরের কোণে। তাড়াতাড়ি সেই নলটার রবারের মুখটা আমার সাইকেলের চাকার ভাল্বটা আলগা করে জুড়ে দিলাম তাতে। পাইপটা টেনে নিয়ে সেই ডুসের নলটার কালো শক্ত মুখটা, ওই যে নজল না কি বলে, সেটি ঢুকিয়ে দিলাম তাঁর নাকে। নাকে? আমার হাতের ভাতের গরাসও বুঝি নাকে ঢুকে যাবার জোগাড়। হ্যাঁ, নাকে, খুড়ো বললেন, এবং একটু পরেই সবাই দেখল দিদিমা চোখ খুলে চাইছে। পরে আর একখানা চাকার হাওয়া খুলে তাঁর নাকে দিতেই দিদিমা স্রেফ চাঙ্গা হয়ে বিছানায় উঠে বসে বললেন, ঘরে এত লোক কেন? কি হয়েছে? দিদিমার নাক থেকে নলের কালো মুখটা খুলে আমি বললাম, কিছু হয়নি দিদিমা, এই দেখো আমি এছি। বেশ করেছিস দাদু, বেঁচে থাক। কখন এলি? বলেই দিদিমা বললেন, হ্যাঁ রে, আমার নাকে কি একটা দুর্গন্ধ আসছে যেন। ইস, শুনে জিভ কাটলাম মনে মনে। তাড়াতাড়িতে স্রেফ ভুল হয়ে গেছে তো। দিদিমার নাকে দেবার আগে নলের মুখটা ধুয়ে নেওয়াই হয়নি। হকচকিয়ে বললাম, ও কিছু নয় দিদিমা। এদিকে আমার ততক্ষণে দম ফাটবার অবস্থা। তবু নিজেকে কোনো রকমে সামলে নিয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু খুড়ো, একটা জিনিস আমার কাছে পরিষ্কার হলো না। কি? মানে? আমতা আমতা করেই বললাম, মানে সাইকেলের চাকার হাওয়ায় আপনার দিদিমা চাঙ্গা হয়ে উঠলেন কি করে? শুনে খুড়ো গম্ভীর হয়ে বললেন, আরে বোকা, ওই চাকা দুটোতেই তো এই দেওঘরের পশ্চিমের হাওয়া ভরা ছিল। আরও বললেন, তবু তো পশ্চিমের জল নিয়ে যেতে পারিনি। সে জল খাওয়াতে পারলে দিদিমা হয়তো যৌবন ফিরে পেত। শোনার সঙ্গে সঙ্গে আমার হঠাৎ বিষম লেগে গেল। আমি তাড়াতাড়ি উঠে পড়লাম আসন থেকে।